স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক মোহাম্মদ জাফর ইকবালের লেখা ছোট গল্প ছায়ালিন। রবিন জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়েছিল। তার এখন খুব মন খারাপ। যখন তার খুব মন খারাপ হয় তখন সে এইভাবে জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে থাকে। রবিনের বয়স মাত্র 12 বছরের বাচ্চার খুব বেশি মন খারাপ হওয়ার কথা না, কিন্তু রবিনের প্রায় মন খারাপ হয়। কেন তার মন খারাপ হয় সেটা সে খুব ভালো করে জানে, কিন্তু সেটা সে কাউকে বলতে পারবে না। যখন ছোট ছিল তখন বলতো, আর তার আব্বু আম্মু ভয় পেয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। ডাক্তার তাকে কি ওষুধ দিয়েছিল কে জানে। তখন সে সব কিছু ভুলে শুধু ঘুমাতো। তার কিছু মনে থাকতো না, সবকিছু কেমন যেন আবছা দুঃস্বপ্নের মতো হয়ে যেত। তাই সে এখন কাউকে কিছুই বলে না। যেটা ঘটে সেটা সে সহ্য করে নিজের ভিতর চেপে রাখে। রবিন জানে সে একটু অন্যরকম। কেন সে অন্যরকম সেই কথাটাও সে কখনোই কাউকে বলতে পারবে না। তার জায়গায় অন্য কেউ হলে সে নিশ্চয়ই এতদিনে পাগল হয়ে যেত। রবিন পাগল হয়নি। সে সবকিছু সহ্য করে, একা একা সহ্য করতে গিয়ে শুধু তার মন খারাপ হয়। রবিন অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা ফেরিওয়ালার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই সে শুনতে পেল যেন কেউ স্পষ্ট স্বরে বলে উঠল, কি খোকা, তোমার কি খুব মন খারাপ? রবিন না হয়ে অন্য কেউ হলে চমকে উঠে এদিক সেদিক তাকাতো। কাউকে না দেখে ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যেত। রবিন এদিক সেদিক তাকালো না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। এটাই হচ্ছে তার সমস্যা। সে মানুষজনের কথা শুনতে পায়, মাঝে মাঝে মানুষজনকে দেখতেও পায়। ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ, ভয়ঙ্কর তাদের কথাবার্তা। কেন সে তাদের দেখে, তাদের কথা সে কেন শুনে বুঝতে পারে না। খোকা, কথা বলছো না যে, তোমার কি মন খারাপ? রবিন এবারে একটু অবাক হলো। সে যাদের কথা শুনে তাদের কথা সাধারণত প্রলাপের মতো, ভীত আতঙ্কিত মানুষের আর্তনাদের মতো। যাদের দেখতে পায় তারাও সেরকম, মাথা থেতলে যাওয়া, রক্তে ভেসে যাওয়া, পুরো বিকৃত হয়ে যাওয়া মানুষ। তারা তার সাথে কথা বলে না, ভয়ে ছুটাছুটি করে, চিৎকার করে, কাঁদে। কিন্তু এখন সে যার কথা শুনছে সে ভয়ে আতঙ্কে চিৎকার করছে না, তার সাথে কথা বলার চেষ্টা করছে। রবিন একটু অবাক হয়ে সোজা হয়ে দাঁড়ালো। কে তার সাথে কথা বলতে চাইছে তাকে খুঁজে বের করার চেষ্টা করল। আশেপাশে কেউ নেই। সামনে একটা রাস্তা, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর আসছে। সবাই স্বাভাবিক মানুষ, কোথাও কোনো অস্বাভাবিক মানুষ নেই। খোকা, তুমি আমার কথা শুনছো না? রবিন বুঝতে পারল না সে প্রশ্নের উত্তর দেবে কিনা। এর আগে কেউ কখনো তাকে এভাবে প্রশ্ন করেনি। কথা বলো আমার সাথে, তোমার কোনো ভয় নেই। রবিন ফিসফিস করে বলল, কে কে কথা বলে? আমি। তুমি আমাকে চিনবে না খোকা, আমি ঠিক তোমার মতো একজন। আমার মতো একজন? হ্যাঁ, তোমার মতো একজন। তুমি যেরকম অনেক রকম কথা শোনো, অনেক মানুষকে দেখো, আমিও সেরকম দেখি। রবিন এবারে সোজা হয়ে দাঁড়ালো। এদিক সেদিক তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কোথায়? এই যে রাস্তায় একজন বুড়ো ফেরিওয়ালা দেখছো? হ্যাঁ দেখছি, একটা লুঙ্গি আর সবুজ রঙের শার্ট, ঘাড়ে গামছা। আমি সেই মানুষ। আমাকে দেখছো? হ্যাঁ দেখছি। আপনি এখন হাত নাড়ছেন? হ্যাঁ বাবা, আমি হাত নাড়ছি। তুমি কোথায়? আমি জানি তুমি আছো আশেপাশে, কিন্তু আমি তোমায় দেখছি না। আমি জানলার কাছে দাঁড়িয়ে আছি, লাল বিল্ডিংটার 3 তলায়। আমি এখন হাত নাড়ছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে এখন দেখেছি। অনেক দূর তো, তাই ভালো করে দেখা যায় না। তার উপর এখন বয়স হয়েছে তো সবকিছু কেমন ঝাপসা দেখি। রবিন প্রথমে উত্তেজিত হয়ে ওঠে, চাপা গলা জিজ্ঞেস করে, আপনি কেমন করে আমার সাথে কথা বলছেন? আমি পারি বাবা। 10 লাখ 20 লাখে আমাদের মতো একজন দুজন মানুষের জন্ম হয় যারা এগুলো পারে। তুমি যেরকম আমিও সেরকম। আমরা অনেক কিছু দেখি, আমরা অনেক কিছু শুনি যেগুলো অন্যরা দেখে না বা শোনেও না। রবিন একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, আমি তাহলে পাগল না?
মানুষটা হাসলো, বলল, ছি বাবা, পাগল কেন হবে? এটা তোমার দেওয়া আল্লাহর একটা ক্ষমতা। আমি চাই না এই ক্ষমতা, কচু ক্ষমতা। ছি বাবা, এভাবে বলে না। আল্লাহর দেওয়া ক্ষমতাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করলে আল্লাহ নারাজ হবে। কিন্তু আমার যে ভয় করে। তোমার কোনো ভয় নেই বাবা। আমাদের চারপাশে সবসময় এগুলো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একজন মানুষ এখন আমার সামনে দিয়ে যাচ্ছে, দেখছো? হ্যাঁ, দেখছি, রক্তে ভেজা। মানুষটা 2 রাস্তা পরে অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানুষটা জানেও না সে মরে গেছে। সে ছুটতে ছুটতে বাড়িতে যাচ্ছে। তার আশেপাশের আরো কয়েকজন মানুষ তাকে দেখছে, বোঝানোর চেষ্টা করছে, দেখেছো? এরকম অনেক কিছু হয় চারপাশে। সাধারণ মানুষ এগুলো দেখে না, এগুলো বুঝেও না। আমরা দেখি, আমরা বুঝি। এটা আমাদের একটা ক্ষমতা। কিন্তু ডাক্তার যে অন্য কথা বলে। মানুষটা আবার হাসলো, বলল, ডাক্তাররা আর কি জানে? তারা তাদের পরিচিত রোগ শোকের কথাই জানে, তার বাইরে কিছুই জানে না। তাছাড়া এটা তো রোগ না, এটা একটা ক্ষমতা। রোগের চিকিৎসা হয়, ক্ষমতার চিকিৎসা হয় না। রবিন বলল, আমি এই ক্ষমতা চাই না। এই ক্ষমতা নাই করে দেওয়া যায় না? সেইটা তো জানি না বাবা। চেষ্টা করলে তো সবকিছুই হয়। তুমি যদি চেষ্টা করো তাহলে হয়তো আস্তে আস্তে এক সময় ক্ষমতাটা চলে যেতে পারে। পরে মানুষটা সুর পাল্টে বলল, কিন্তু তুমি কেন এই ক্ষমতাটা দিয়ে দিতে চাও? সবাই ভাবে আমি পাগল। আমার কথা কেউ বিশ্বাস করে না। তাছাড়া আমার ভয় করে। ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ আসে, চিৎকার করে আমাকে ভয় দেখায়। আমি পড়তে পারি না, ঘুমোতে পারি না। বাবা, তোমাকে আমি বলি, তুমি যাদের দেখো তারা হচ্ছে খুব দুঃখী, তারা খুব কষ্টে আছে, তাদের সাহায্যের দরকার। কেউ তাদের সাহায্য করতে পারে না। শুধু তোমার আর আমার মতো মানুষ ইচ্ছা করলেই পারে, আর এছাড়া কেউ তাদের সাহায্য করতে পারবে না। তুমি তো এখন ছোট, তোমার কোনো অভিজ্ঞতা নেই, সেই জন্য হয়তো কারো সাহায্য করো নাই। যখন আস্তে আস্তে বড় হবে, অভিজ্ঞতা হবে, তখন দেখবে তুমিও তাদের সাহায্য করতে পারবে। না না, আমি পারবো না। আমি সাহায্য করতে চাই না। আমি কিচ্ছু করতে চাই না। ঠিক আছে, ঠিক আছে বাবা, তুমি যদি না চাও তাহলে তোমার সাহায্য করতে হবে না। কিন্তু দেখবে একদিন যখন তুমি বড় হবে, কারো কষ্ট দেখে তুমি নিজে থেকেই সাহায্য করতে যাবে। না, যাব না। রবিন কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কিচ্ছু করতে চাই না। ঠিক আছে বাবা, তোমার কিচ্ছু করতে হবে না। শুধু তোমাকে একটা কথা বলি। কি কথা? তুমি এই ব্যাপারটা নিয়ে ভয় পাবে না, মন খারাপ করবা না। আমি জানি এটা স্বাভাবিক ব্যাপার না, কিন্তু এটা নিয়ে মন খারাপ করারও কিছু নেই। তুমি মন খারাপ করবা না, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন যাই বাবা, আমার খুব তাড়া আছে। একজন মানুষ খুব বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে যাচ্ছি। কি বিপদ? খুব বড় বিপদ। মানুষ বেঁচে থাকতে যেরকম বিপদ হয়, মরে যাওয়ার পরেও বিপদ হয়। এই কালে যেরকম জন্তু জানোয়ার আছে, পরকালেও সেরকম জন্তু জানোয়ার দানব আছে। তারা অনেক সমস্যা করে। তারা বেঁচে থাকার সময় বিপদে পড়লে তাকে সাহায্য করা যায়, মরে যাওয়ার পরে তাকে অন্য কেউ সাহায্য করতে পারে না, শুধু আমরা চাইলেই পারি। ও, যাই বাবা, ঠিক আছে। তোমার নামটা জানা হলো না। আমার নাম রবিন। যাই গো রবিন। রবিন দেখল তার দিকে হাত নেড়ে বুড়ো মতন ফেরিওয়ালাটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সে অবাক হয়ে মানুষটার দিকে তাকিয়ে রইল। মানুষটার সাথে তার যে কথাটা হয়েছে সেটা সে এখনো বিশ্বাস করতে পারছে না। সত্যি কি সে শুনেছে নাকি পুরোটাই তার কল্পনা? তার এখনো বিশ্বাস হচ্ছে না যে আসলে সে পাগল না। সে যেটা দেখেছে, যেটা শুনেছে, সেটা সত্যি। অন্যরা সেটা শুনতে পায় না আর দেখতে পায় না, সেটাই হচ্ছে পার্থক্য। রাত্রিবেলা খাবার টেবিলে আম্মু একটু অবাক হয়ে লক্ষ্য করলেন রবিন আজ বেশ হাসি খুশি। তার অন্য 2 ছেলে মেয়ে থেকে এই ছেলেটা ভিন্ন। এই বয়সেই সে বড়দের মতো গম্ভীর, কথাবার্তা বলে খুব কম। সবসময় মনে হয় সে কিছু একটা নিয়ে চিন্তা করছে। আজকে তাকে একটু হাসি খুশি দেখে আম্মুরও ভালো লাগলো। হেসে জিজ্ঞেস করলেন, কি রে রবিন, তোর আজকে বেশ ফুর্তি মনে হচ্ছে? রবিন কোনো কথা না বলে তার মায়ের দিকে তাকিয়ে একটু হাসলো। কি নিয়ে এত ফুর্তি? কিছু হয়েছে নাকি?
রবিন মাথা নেড়ে বলল, না আম্মু, কিছু হয়নি। বড় বোন ঈশিতা বলল, কিছু হলেও তোমাকে রবিন বলবে নাকি? রবিন যদি লটারিতে 10 লাখ টাকা পায় তাহলেও মুখটা এমন করে রাখবে যেন কিছুই হয়নি। ছোট ভাই লিটন বলল, কেন আপু, কেন এরকম মুখটা করে রাখবে? ঈশিতা বলল, দেখিস না রবিন গুনে গুনে কথা বলে। আব্বু বললেন, কেন আমার ছেলেটাকে জ্বালাতন করছিস? ঈশিতা বলল, আমি মোটেও জ্বালাতন করছি না, সত্যি কথা বলছি। আম্মু বললেন, যাক তো, এত সত্যি কথা বলতে হবে না। ঈশিতা বলল, আসলে কি হয়েছে জানো? কি? রবিনের বয়স আসলে 72। ভুলে সে 10 বছরের ছেলের শরীরে আটকা পড়ে গেছে, তাই না রে রবিন? রবিন দাঁত বের করে হেসে বলল, আর তোমার বয়স আসলে 5, ভুল করে 16 বছরের মেয়ের শরীরে আটকা পড়ে গেছো। রবিনের কথা শুনে সবাই হিহি করে হেসে উঠল। ছেলেটা খুব কম কথা বলে, কিন্তু একটা কথা বলে হাসাহাসি করলে সবাই অল্পতেই খুশি হয়ে ওঠে। রবিন আর লিটন এক ঘরে ঘুমায়, ঈশিতা অন্য ঘরে ঘুমায়। লিটন ঘুম কাতুরে ছেলে, একটু রাত হলেই সে ঘুমিয়ে কাদা হয়ে যায়। রবিনের বেলায় ঠিক তার উল্টো, যত রাত হয় ততই সে যেন জেগে ওঠে। সেজন্য রবিনকে অবশ্য দোষ দেওয়া যায় না। রাত যত গভীর হতে থাকে সে ততই বিচিত্র কথাবার্তা শুনতে থাকে। মাঝে মাঝে বিচিত্র মানুষকেও দেখতে পায়। সে ভয়ে কুঁকড়ে থাকে। চাদরের নিচে মাথা ঢেকে সে গভীর রাত পর্যন্ত ভয় থরথর করে কাঁপতে থাকে। আজ রাতে সে তাড়াতাড়ি শুয়ে পড়ল। আম্মু মশারি গুজে দিয়ে লাইট নিভিয়ে চলে যাওয়ার পর রবিন তার বিছানায় হাঁটু মুড়ে বসে লিটনকে ডাকল, লিটন। কি? ঘুমিয়ে পড়েছিস? না। আচ্ছা লিটন, তুই কি কখনো ঘুমের মধ্যে কারো কথা শুনতে পাস? লিটন মাথা নেড়ে বলল, না। তুই কি কখনো ভয়ের স্বপ্ন দেখিস? হ্যাঁ, সবসময় তো দেখি। কি দেখিস? কালকে দেখেছি একটা বাঘ আমার হাত কামড়ে নিয়ে খেয়ে ফেলেছে। এই মোটা বাঘ, যা ভয় লেগেছিল। রবিন একটা নিঃশ্বাস ফেলে বলল, ও। রবিন আরো কিছুক্ষণ হাঁটু মুড়ে বসে থেকে লিটনকে ডাকলো, লিটন। লিটন কোনো উত্তর দিল না। রবিন আবার ডাকলো, এই লিটন। লিটন ঘুম ঘুম গলায় বলল, তারপর পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে গেল। রবিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। লিটনের উপর তার একটু হিংসে হয়। সেও যদি তার মতো এত তাড়াতাড়ি ঘুমোতে পারত তাহলে কি চমৎকারই হতো। রবিন হাঁটুতে মাথা রেখে নিঃশব্দে বসে থাকে। ঘরের ভেতরের আবছা অন্ধকার, জানলা দিয়ে এক চিলতে আলো এসে পড়েছে। মেঝেতে সেই আলোটা একটা বিচিত্র নকশার মতো তৈরি করেছে। মাঝে মাঝে গভীর রাতে তার ঘুম ভেঙে যায়। সে দেখে ঘরের ভেতরে কোনো একজন নিঃশব্দে দাঁড়িয়ে স্থির চোখে তার দিকে তাকিয়ে আছে। ভয়ঙ্কর আতঙ্কে সে চাদর দিয়ে নিজের মাথা ঢেকে থরথর করে কাঁপতে থাকে। আজ রাতে রবিন ভয়ে ভয়ে চারিদিকে তাকালো, তারপর শুয়ে পড়ল। ঠিক যখন তার চোখে ঘুম নেমে আসছিল তখন সে রক্ত শীতল করা একটা আর্তনাদ শুনতে পেল। রবিন আতঙ্কে চমকে উঠে 2 হাতে নিজের কান বন্ধ করে শুয়ে থাকে। তারপরেও সেই আর্তনাদটা মিলিয়ে যায় না। রবিন স্পষ্ট শুনতে পায় একজন মানুষ গোঙাতে গোঙাতে চিৎকার করছে। রবিন আগে জানত না এগুলো মৃত মানুষের চিৎকার, কিন্তু এখন সে জানে কেন তাকে এই চিৎকারগুলো শুনতে হবে। কেন? রবিন 2 হাত দিয়ে কান চেপে ধরে রেখে একসময় ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ রবিনের ঘুম ভাঙে। সে শুনতে পেল চাপা স্বরে একজন মহিলা তাকে বলছে, সুমন, আমার সুমন, সুমন কোথায়? ঘুম ভেঙে রবিন পুরোপুরি জেগে ওঠে, কিন্তু তবুও সে বিছানায় ঘাপটি মেরে শুয়ে থাকে। কোথায় সুমন? কোথায় গেলি বাবা? রবিনের মনে হয় একজন মা তার ছেলেকে খুঁজছে। এত রাতে তার ঘরে কেন একটা মা তার ছেলেকে খুঁজবে? রবিন খুব সাবধানে চাদর থেকে মাথা বের করে তাকালো। ঘরের মাঝামাঝি জায়গায় একটু অন্ধকার জমাট বেঁধে আছে। আবছা আবছা বোঝা যায় সেটি একজন মহিলা। মহিলাটি ব্যাকুল গলায় বলল, সুমন, বাবা তুই কোথায়? তারপর মহিলাটি লিটনের বিছানার কাছে গিয়ে ডাকলো, সুমন, বাবা সুমন। লিটন ঘুমের মধ্যে অস্পষ্ট একটা শব্দ করে পাশ ফিরে শুলো। মহিলাটা তখন রবিনের বিছানার দিকে এগিয়ে আসে। জানালা দিয়ে ঘরের ভেতর আসা এক চিলতে আলোতে মুহূর্তের জন্য রবিন মহিলাটাকে দেখতে পেল।
মাথার বাম পাশটা থেতলে গেছে, রক্তে ভেসে যাচ্ছে। মহিলাটা রবিনের বিছানার কাছে এসে দাঁড়ায়, মশারি ভেতরে তার মাথাটা ঢুকিয়ে দিয়ে রবিনের মুখের উপর ঝুঁকে পড়ে। এত কাছে এসে দাঁড়িয়েছে যে রবিন মহিলাটার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে, তার সাথে এক ধরনের কটু গন্ধ পাচ্ছে। মহিলাটা বলল, সুমন, সুমন। রবিন নিঃশ্বাস বন্ধ করে থাকে। মহিলাটা কাতর গলায় আবার বলে, সুমন, তুই কোথায় গেলি? কথা বলিস না কেন? রবিন ফিসফিস করে নিজেকে বলল, আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না, কিছুতেই ভয় পাবো না। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলেই চলে যাবে, আমি ভয় পাবো না। মহিলাটি কিন্তু চলে গেল না, বলল, বাবা সুমন, তুই কোথায় গেলি? রবিন বিড়বিড় করে বলল, এখানে নাই। নাই এখানে? রবিনের বুক ধকধক করে ওঠে। চাপা গলায় বলল, না, এখানে নাই। তাহলে সে কোথায় গেল? আমি জানি না। আমি কি? আপনি অন্য জায়গায় খোঁজেন। মহিলাটা একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমি তো সব জায়গায় খুঁজে এসেছি, কোথাও তো পাইনি আমার সুমনকে। রবিন চোখের কোণা দিয়ে তাকিয়ে দেখে মহিলাটা ধীরে ধীরে চলে যাচ্ছে। দরজাটা ক্যাচ ক্যাচ করে একটু শব্দ করে উঠল, তারপর মহিলাটা অদৃশ্য হয়ে গেল। তাকে দেখা না গেলেও রবিন স্পষ্ট তার স্বর শুনতে পায়, সুমন, বাবা সুমন, কোথায় গেলি তুই? তখন সে আরো কয়েকজন মানুষের গলা শুনতে পায়। কেউ একজন বলল, রাহেলা, তুমি এভাবে সুমনকে পাবে না, তোমাকে বিশ্বাস করতে হবে তুমি মারা গেছো, তুমি বেঁচে নেই। মহিলাটি আবার বলল, সুমন, আমার সুমন। খুব ধীরে ধীরে সবার গলার স্বর অস্পষ্ট হয়ে মিলিয়ে যাওয়ার পরও রবিন ঘাপটি মেরে শুয়ে রইল। তারপর বুক থেকে একটা গভীর নিঃশ্বাস বের করে সে চাদরটা টেনে নিজেকে ঢেকে পাশ ফিরে শোয়। তার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে একজন মৃত মানুষ তার সাথে কথা বলে গেছে। রবিন অবাক হয়ে আবিষ্কার করে যে তার যতটুকু ভয় লাগার কথা ছিল ততটুকু ভয় লাগছে না। একটা মা তার ছেলেকে খুঁজে পাচ্ছে না, সেটা চিন্তা করে শুধু তার ভেতর কেমন যেন একটু দুঃখ লাগছে। ভোরবেলা খাবার টেবিলে চায়ের কাপে চুমুক দিতে দিতে আব্বু খবরের কাগজে চোখ বুলাচ্ছিলেন। কিছু একটা দেখে হঠাৎ মাথা নেড়ে বলল, ইস। ঈশিতা জিজ্ঞেস করলো, কি হয়েছে আব্বু? আমাদের বাসার কাছে একটা খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে মা। মা আর ছেলে ছিল, মাটা স্পট ডেড। আম্মু বললেন, আহারে, আর ছেলেটা? ছেলেটা বেঁচে গেছে, ক্রিটিক্যালি ইনজুর্ড, হাসপাতালে আছে। রবিনের হঠাৎ কি যেন মনে হলো কে জানে, জিজ্ঞেস করে বসলো, আব্বু, ছেলেটার নাম কি সুমন? আব্বু অবাক হয়ে রবিনের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, তুই কিভাবে জানলি? রবিন থতমত খেয়ে বলল, না মানে। খাবার টেবিলে সবাই অবাক হয়ে রবিনের দিকে তাকিয়ে রইল। রবিনও তাদের দৃষ্টি এড়িয়ে টোস্টার তুলে নিয়ে তাড়াতাড়ি খেতে শুরু করলো। স্কুল থেকে আসার সময় রাস্তার মোড়ে রবিন আর লিটন দাঁড়িয়ে গেল। সামনে অনেক মানুষের ভিড়। ভিড় ঠেলে কয়েকজন পুলিশ এগিয়ে যাচ্ছে। ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষ একটু সরে দাঁড়াতেই মুহূর্তের জন্য রবিন দেখতে পেল রাস্তায় একজন মানুষ পড়ে আছে, পুরো জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। লিটন ফ্যাকাশে মুখে বলল, কি হয়েছে ভাইয়া? অ্যাক্সিডেন্ট। চলো ভাইয়া যাই, আমার ভয় করছে। লিটন একটু ভীতু প্রকৃতির, রাস্তার মাঝে অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখে ভয় পাবে তাতে অবাক হওয়ার কিছু নেই। সে লিটনের হাত ধরে 2 পা এগিয়ে যেতে যেতে একটা দৃশ্য দেখে থমকে গেল। পুলিশের সাথে একজন মানুষ উত্তেজিত গলায় কথা বলছে। মানুষটার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, একটা হাত বিচিত্রভাবে শরীর থেকে ঝুলছে, দেখে মনে হচ্ছে না এটা তার শরীরের অংশ। রবিন এক পলক দেখেই বুঝতে পারে এটি অ্যাক্সিডেন্টে মরে যাওয়া মানুষটা, সে ছাড়া আর কেউ তাকে দেখছে না। লিটন রবিনের হাত ধরে টেনে কাঁদো কাঁদো গলায় বলল, চলো না ভাইয়া, দাঁড়া, তুই 1 সেকেন্ড দাঁড়া। তুমি কোথায় যাও? আমি এক্ষুনি আসছি। লিটন কিছু একটা বলতে চাইছিল, তাকে আর সুযোগ না দিয়ে রবিন ছুটে গেল। পুলিশটার কাছাকাছি এসে শুনতে পায় রক্তে ভেসে যাওয়া মানুষটা বলছে, লাল রঙের পাজেরো আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল, শুয়োরের বাচ্চাটা একবারও থামল না। পুলিশটার হাতে একটা ছোট নোট বই,
সেটা অন্যমনস্কভাবে হাত বদল করে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে তাকায়। তারপর গলা উঁচিয়ে বলল, কেউ ভিড় করবেন না, সবাই সরে যান। মানুষগুলো সরে যাওয়ার কোনো লক্ষণ দেখল না। পুলিশ তখন গলা আরেকটু উঁচু করে বলল, এই সরে যান, সরে যান। কয়েকজন মানুষ তখন একটু সরে দাঁড়ালো। কেউ কি দেখেছেন ঘটনাটা? আছে কেউ? রক্তাক্ত মৃতদেহটা বলল, আমি দেখেছি, বললাম তো আমি দেখেছি, লাল রঙের পাজেরো, গাড়ির নাম্বার ঢাকা গ 12, তারপর 4-8। কেউ দেখেছেন? রক্তাক্ত মৃতদেহটা বলল, বললাম তো আমি দেখেছি, লাল পাজেরো, ড্রাইভারের পাশে একটা মেয়ে বসা আছে, নীল শাড়ি। পুলিশটা ভিড়কে সরাতে সরাতে বলল, না দেখে থাকলে সরে যান, সরে যান সবাই। রবিন এবারে পুলিশের শার্টের হাতাটা ধরে একটু টান দিল। পুলিশটা ভ্রু কুঁচকে রবিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? লাল পাজেরো। অ্যাক্সিডেন্ট করেছে? রবিন মাথা নাড়ল। তুমি দেখেছ? প্রশ্নের উত্তর না দিয়ে রবিন হড়হড় করে বলল, ড্রাইভারের পাশে নীল শাড়ি পরা একটা মেয়ে বসেছিল, গাড়ির নাম্বার ঢাকা গ 12, তারপর 4-8-8। পুলিশ ভ্রু কুঁচকে বলল, তুমি দেখেছ? রবিন মাথা নেড়ে বলল, আরেকজন দেখেছে। সে কোথায়? সে নাই। পুলিশটা হাত দিয়ে তাকে সরিয়ে দেওয়ার ভঙ্গি করে বলল, সে নাই তো তুমিও ভাগো, যাও। রবিন বলল, বিশ্বাস করেন, যাও যাও ভাগো। রবিন একটু সরে দাঁড়ালো। রাস্তার পাশে রক্তাক্ত মৃতদেহটা দাঁড়িয়েছিল। একটা বিচিত্র দৃষ্টিতে সে রবিনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কিছু বুঝতে পারছি না, কেউ আমার কথা শুনতে চায় না কেন? ব্যাপারটা কি? শরীরে ব্যথা নেই কেন? মানুষটা রবিনের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কি হয়েছে আমার? রবিন ফিসফিস করে বলল, আপনি মরে গেছেন। মানুষটা মাথা নাড়ল, বলল, কেন আমি মরে যাব? আমি মরি নাই, এই দেখো আমি দাঁড়িয়ে আছি। রবিন এক পা করে পিছনে সরে আসে, তারপর লিটনের দিকে ছুটতে থাকে। লিটন ফোঁস করে কাঁদছে। রবিনকে দেখে নাক মুছে বলল, তুমি কি করো এখানে? আমার ভয় করছে, বাসায় চলো। রবিন বলে উঠল, চলো বাসায় চলো। হাঁটতে হাঁটতে সে পিছনে ফিরে তাকালো। রক্তাক্ত মৃত মানুষটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মানুষটা এখনো জানে না যে সে মরে গেছে। রবিন দেখতে পায় মৃত মানুষটাকে ঘিরে আরো কয়েকজন মানুষ ভিড় করেছে, তারাও মৃত। তাকে বোঝানোর চেষ্টা করছে যে সে মরে গেছে। মানুষটার জন্য রবিন নিজের ভেতর বিচিত্র এক ধরনের কষ্ট অনুভব করে। গভীর রাত। মেয়েলি একটা কণ্ঠে কান্নার শব্দ শুনে রবিন জেগে উঠল। রবিন দুই হাতে কান চেপে ধরে থাকে, কিন্তু শব্দটা যায় না। রবিন কান থেকে তার হাত দুটো সরিয়ে নেয় এবং হঠাৎ তার মনে পড়ে শব্দটা পাশের ঘর থেকে আসছে। মনে হচ্ছে ঈশিতা যন্ত্রণায় কাঁদছে। রবিন লাফ দিয়ে বিছানা থেকে নামল। ঈশিতার ঘরের দরজা ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়, আর রবিন শুনতে পায় সত্যি সত্যি ঈশিতা যন্ত্রণায় কাঁদছে। রবিন ঘরের লাইট জ্বালিয়ে ঈশিতার বিছানার দিকে এগিয়ে গেল। ঈশিতা কুঁকড়ে অদ্ভুত ভঙ্গিতে শুয়ে কাঁদছে। রবিন ভয় পেয়ে জিজ্ঞেস করল, আপু কি হয়েছে তোমার? ব্যথা, খুব ব্যথা করছে পেটে। ঈশিতা কোনো মতে বলল, আব্বু আম্মুকে ডাকো তাড়াতাড়ি, আমি মরে যাচ্ছি। রবিন আব্বু আম্মুর ঘরে গিয়ে চিৎকার করে বলতে থাকে, আব্বু আম্মু তাড়াতাড়ি উঠো, ঈশিতাপুর পেটে ব্যথা। সাথে সাথেই সবাই ঘুম থেকে উঠে গেল। রবিনদের ছোট চাচা ডাক্তার, তাকে ফোন করা হলো। কিছুক্ষণের মধ্যেই চাচা এসেও গেল। পেটে চাপ দিয়ে কিছু একটা পরীক্ষা করে ছোট চাচা মুখ গম্ভীর করে বলতে লাগলেন, অ্যাপেন্ডিসাইটিস, এখনই হাসপাতালে নিতে হবে। আব্বু আম্মু আর ছোট চাচু মিলে ঈশিতাকে তখনই হাসপাতালে নিয়ে গেল। রবিন আর লিটন বাসায় রয়ে গিয়েছে। লিটন ফ্যাস করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আপু কি মারা যাবে? রবিনের বুকটা ধক করে উঠল, কিন্তু সে সেটা বুঝতে দিল না। লিটনকে ধমক দিয়ে বলল, দূর গাধা, মরে যাবে কেন? এখন কি হবে ভাইয়া? অপারেশন করবে, অপারেশন করে অ্যাপেন্ডিসাইটিস ফেলে দেবে। কেন ফেলে দিবে ভাইয়া? উত্তরটা রবিনের ভালো করে জানা ছিল না, তাই সে ইতস্তত করে বলল, ব্যথা করছে যখন ফেলে দিতে হবে না? আমারও তো মাঝে মাঝে হাঁটু ব্যথা করে, তখন কি আমার হাঁটু ফেলে দেয়? রবিন একটু রেগে গিয়ে বলল, বকবক করবি না, ঘুমা এখন। ঘুম তো আসছে না। তাহলে চুপ করে শুয়ে থাক। লিটন চুপ করে শুয়ে রইল।
ঘণ্টাখানিক পরে হাসপাতাল থেকে আম্মু ফোন করে বলল ঈশিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে স্যালাইন আর ওষুধপত্র দিচ্ছে, ব্যথা কমেছে, এখন ঘুমিয়ে আছে। সকালে ডাক্তাররা এলে অপারেশনের সময় ঠিক করা হবে, কাজেই চিন্তার কোনো কারণ নেই। চিন্তার কোনো কারণ নেই শুনে লিটন প্রায় সাথে সাথে ঘুমিয়ে গেল। রবিন দীর্ঘ সময় বিছানায় ছটফট করে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। সকালের দিকে আম্মু হাসপাতাল থেকে এসে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আবার হাসপাতালে গেল। রবিন আর লিটনের কেউই স্কুলে গেল না, বাসায় মুখ শুকনো করে ঘুরে বেড়াতে লাগলো। দুপুরবেলা খবর পেল ঈশিতাকে অপারেশনে নিয়ে গেছে। ঘণ্টা দুয়েক পরে খবর পেল ভালোই ভালোই সব শেষ হয়েছে, ঈশিতা সুস্থ আছে, এখন ঘুমাচ্ছে। সন্ধ্যার দিকে আব্বু এসে রবিন আর লিটনকে হাসপাতালে নিয়ে গেলেন। রবিনের ধারণা ছিল হাসপাতালে বুঝি হাজার হাজার মানুষ গিজগিজ করছে, কিন্তু দেখা গেল এটা মোটেও সেরকম না। প্রাইভেট হাসপাতাল, তার উপর নতুন তৈরি হয়েছে, চারিদিকে ঝকঝক তকতক করছে, মানুষের ভিড় একেবারেই নেই। লিফটে করে তারা দোতলায় উঠে এলো। বেশ বড় একটা ফাঁকা জায়গা, সেখানে সুন্দর সুন্দর চেয়ার, সামনে টেলিভিশন, কিছু মানুষ সেখানে চুপচাপ বসে আছে। রবিন জিজ্ঞেস করলো, আব্বু, আপু কোথায়? আব্বু একটা ঘর দেখিয়ে বলল, এই যে এইখানে। অপারেশন হওয়ার পর কয়েক ঘন্টা এইখানে রাখে, ঠিকমতো জ্ঞান ফিরে এলে তখন কেবিনে দিয়ে যায়। লিটন জিজ্ঞেস করলো, আপুর ঠিক মতন জ্ঞান ফিরে নাই? ওষুধ দিয়ে রেখেছে, তাই তো ঘুমিয়ে আছে। রবিন আবার বলল, আপুকে একটু দেখে আসি। আব্বু বলল, দাঁড়া, ডাক্তারের সাথে একটু কথা বলে নেই, এটা তো রিকভারি রুম, এখানে ডাক্তার নার্স ছাড়া কেউ ঢুকতে পারে না। এক মহিলা বলে উঠল, এদের বেশি বাড়াবাড়ি। মহিলার গলা শুনে তারা মাথা ঘুরিয়ে দেখে মাঝ বয়সে একজন মহিলা। রাগ রাগ মুখে বললেন, আমাকে পর্যন্ত আমার মায়ের কাছে যেতে দিতে চায় না, কত কাজ ফেলে এসেছি। আব্বু বললেন, সার্জারির ব্যাপার তো, একটু কেয়ারফুল থাকা ভালো। মহিলা জিজ্ঞেস করলেন, আপনাদের কার কি হয়েছে? আব্বু বললেন, আমার মেয়ে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন। একজন কিছু একটা জিজ্ঞেস করলে তাকে পাল্টাপাল্টি সেটা জিজ্ঞেস করা হচ্ছে ভদ্রতা, তাই আব্বু জিজ্ঞেস করলেন, আপনার? আমার বাবা, গল ব্লাডার অপারেশন। কেমন আছেন আপনার বাবা? ভালো, কেবিনে নেয়ার জন্য বসে আছি। ভদ্রমহিলা রাগ রাগ মুখে বিড়বিড় করে আরও কয়েকটা কথা বলে একটু সরে গেলেন। আব্বু ডাক্তারের সাথে কথা বলে রবিন আর লিটনকে 1 মিনিটের জন্য ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। প্রথমে লিটন ঈশিতাকে দেখে এলো, তারপর রবিন। ঠিক তখন আব্বুর একটা ফোন চলে এলো বলে রবিন একাই ঢুকে গেল। বেশ বড় একটা ঘর, তার মাঝে দুই পাশে দুইটা বিছানায় শুধু দুইজন শুয়ে আছে। একটা বিছানাকে ঘিরে অনেকগুলো মানুষ, কাজেই অন্যটা নিশ্চয়ই ঈশিতা। রবিন বিছানার কাছে এগিয়ে এলো। ঈশিতা চোখ বন্ধ করে শুয়ে আছে। রবিন আস্তে আস্তে কপালে হাত রেখে ডাকল, আপু। ঈশিতা চোখ খুলল, রবিনের দিকে দুর্বলভাবে তাকিয়ে হাসল। আপু, তুমি কেমন আছো? ঈশিতা বলল, ভালো। দেরি নাই, আর দেরি নাই, সময় হয়ে গেছে। পাশের বিছানায় ঘিরে থাকা মানুষগুলো হঠাৎ জোরে জোরে কথা বলতে শুরু করলো। রিকভারি রুমে কোনো মানুষ ঢোকার কথা নয়, এতগুলো মানুষ কেমন করে ঢুকে এত জোরে কথা বলছে? রবিন ভালো করে তাকিয়ে হঠাৎ একেবারে হচ্চকিত হয়ে গেল। এরা আসলে সত্যিকারের মানুষ না, এরা সবাই মৃত মানুষ। রিকভারি রুমের বিছানায় শুয়ে থাকা মানুষটা নিশ্চয় এখন মারা যাবে, আত্মীয় স্বজন সবাই তাকে নিতে এসেছে। কষ্ট হচ্ছে নাকি? একটু তো হচ্ছেই, মৃত্যুর একটা কষ্ট থাকে না? এটাই শেষ কষ্ট, এরপর আর কষ্ট নেই। ঈশিতা ফিসফিস করে জিজ্ঞেস করলো, কি রে, কি দেখিস তুই? রবিন বলল, না কিছু না। পাশের বিছানায় ঘিরে থাকা সবগুলো মানুষ তখন একসাথে মাথা ঘুরিয়ে রবিনের দিকে তাকালো। চোখের দৃষ্টি কি তীব্র, রবিনের বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল। বুড়ো মতো একজন মানুষ রবিনের দিকে তাকিয়ে বলল, খোকা, তুমি কি আমাদের দেখতে পাও? রবিন মাথা নেড়ে বলল, হ্যাঁ পাই। আশ্চর্য, মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকালো, তারপর আবার রবিনের দিকে তাকিয়ে বলল, তুমি এখন যাও, মানুষের মৃত্যু মুহূর্ত খুব ভয়ানক। যাই, আমি যাই। ঈশিতা দুর্বল হাতে রবিনের হাত ধরে নিচু গলায় বলল, তুই কার সাথে কথা বলছিস? কারো সাথে না। তাহলে?
আমি এখন যাই আপু, এই রোগীটা এখনই মারা যাবে। তুই কেমন করে জানিস? পরে বলবো আপু। রবিন কথা শেষ না করেই বাইরে বের হয়ে আসে। রোগীর আত্মীয় স্বজন চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে টেলিভিশনে খবর শুনছে। তারা কেউ জানে না তাদের রোগীটা এখনই মারা যাবে। রবিন কান খাড়া করেই রেখেছিল। হঠাৎ করে রিকভারি রুমের ভেতর থেকে একটা অ্যালার্মের মতো শব্দ শুনতে পেল। প্রথমে একজন নার্স, তারপরে বেশ কয়েকজন ডাক্তার হঠাৎ ছোটাছুটি করতে শুরু করে। রবিন নিঃশব্দে বসে থাকে। সে জানে ছোটাছুটি করেও কোনো লাভ নেই, এই মানুষটাকে কেউ বাঁচাতে পারবে না। ঈশিতা তার বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। বিছানায় তার পায়ের কাছে বসে আছে রবিন। ক্যাবিনে এখন আর কেউ নেই। ঈশিতা দরজার দিকে একবার তাকিয়ে বলল, বল। ঈশিতা কি শুনতে চাইছে রবিন খুব ভালো করেই জানে। তারপরেও সে না বোঝার ভান করে বলল, কি বলবো? রিকভারি রুমে তুই কি দেখেছিলি? কার সাথে কথা বলছিলি? আমি কাউকে দেখি নাই, কারোর সাথে কথা বলি নাই। মিথ্যা কথা বলবি না, কান ছিঁড়ে ফেলবো। রবিন দুর্বল গলায় বলল, আমি মিথ্যা বলছি না। এটাও একটা মিথ্যা কথা। ঈশিতা হাত নেড়ে বলল, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। তোমাকে ঘুমের ওষুধ দিয়ে রেখেছিল। ঘুমের মধ্যে কি দেখতে কি দেখেছ কে জানে। আমি মোটেও ঘুমাচ্ছিলাম না রবিন। আমার সাথে ফাজলামো করবি না। কি হয়েছে বল। কিছু হয় নাই। তুই বললি রোগীটা এক্ষুনি মারা যাবে, সত্যি সত্যি মারা গেল। কেমন করে তুই জেনেছিলি? রবিন কোনো কথা না বলে উদাস মুখে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। ঈশিতা এবার একটু অনুনয় করে বলল, রবিন শোনা ভাই, আমাকে বল না প্লিজ, আমি কাউকে বলবো না। রবিন এবারে ঈশিতার দিকে তাকালো। ঈশিতা বলল, তুই কাছে আয়, তোর গাছ হয়ে বলছি, খোদার কসম আমি কাউকে বলবো না। সত্যি? সত্যি। রবিন কিছু একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গিয়ে নিঃশ্বাস ফেলল। ঈশিতা জিজ্ঞেস করল, কি হলো? না। কি না? আমি বলতে পারবো না। ঈশিতা চোখ বড় বড় করে বলল, কেন বলতে পারবি না? আমি যখন ছোট ছিলাম তখন আব্বু আমাকে বলেছিলাম। মনে নেই তখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই, ওষুধ দিয়ে আমাকে ছেঁড়াবেড়া করে দিয়েছিল। আমি দিনরাত খালি ঘুমাতাম। ঈশিতার তীক্ষ্ণ দৃষ্টিতে রবিনের দিকে তাকিয়ে বলল, তুই সত্যি সত্যি কিছু একটা দেখিস? রবিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ। তাদের কথাও শুনিস? হ্যাঁ। দেখতে কি রকম? তোমাদের বললে তোমরা বুঝবে না। কাদেরকে দেখিস? রবিন এক মুহূর্ত দ্বিধা করে বলল, যারা মারা গেছেন তাদের দেখি। ঈশিতা চমকে উঠে বলল, সত্যি? রবিন মাথা নাড়ল। তাদের কথা শুনে তুই বুঝতে পেরেছিলি রোগীটা মারা যাবে? রবিন আবার মাথা নাড়ল। ঈশিতা বুক থেকে আটকে থাকা একটা দীর্ঘ নিঃশ্বাস বের করে দিয়ে বলল, কি আশ্চর্য, তোর কি ভয় করে না? রবিন মাথা নেড়ে বলল, করে, অনেক ভয় করে। তারপর এক মুহূর্ত অপেক্ষা করে বলল, তুমি কাউকে বলবে না তো? না, বলবো না, খোদার কসম। ঈশিতা বলল, খোদার কসম, আয় তুই কাছে আয়। রবিন কাছে এলে ঈশিতা তার হাত ধরে বলল, এই যে তোর গাছ হয়ে বলছি, আমি কাউকে বলবো না। আর শোন, কি, যদি তোর কখনো ভয় করে তুই আমাকে বলবি, বুঝলি? রবিন মাথা নেড়ে কিছু একটা বলতে চাইছিল, ঠিক তখনই ক্যাবিনের দরজা খুলে আব্বু এসে ঢুকলেন, আর কথাটা বলা হলো না। অনেকদিন থেকে আব্বুর গ্রামের বাড়িতে যাওয়ার কথা। প্রথমে ঠিক করা হয়েছিল সবাই মিলে কমপক্ষে 10 দিনের জন্য যাবে। পূজার ছুটিতে যখন পরিকল্পনা পাকাপাকি করা হলো, তখন দেখা গেল ঈশিতার পরীক্ষা, সে যেতে পারবে না। তাই ঈশিতাকে একেবারে একা না রেখে রবিনকেও রেখে যাওয়ার সিদ্ধান্ত হলো। আব্বু ছুটি নেওয়ার সময় আবিষ্কার করলেন একটানা এতদিনের ছুটি নেওয়া তো সহজ ব্যাপার নয়, তাই 10 দিনের ভ্রমণকে কমিয়ে 5 দিনে নামিয়ে এলেন। যাওয়ার আগে আম্মু অনেক ধরনের উপদেশ দিয়ে গেলেন। বাসায় ঈশিতা আর রবিন ছাড়াও ফুলি খালা থাকবে। ফুলি খালা তাদের বাসায় অনেক দিন ধরে আছে। আম্মু তার উপর বিশ্বাস করে আগেও বাচ্চাদের রেখে গেছেন।
ফ্রিজে রান্না করা কিছু খাবার রাখা হয়েছে, আলমারিতে শাড়ির নিচে খামের ভিতর কিছু টাকা আছে। 5 দিন খুব বেশি সময় নয়, তারপরেও কোন দিন কার কোন জামা কাপড় পরতে হবে সেটাও আম্মু গুছিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন। আম্মু আব্বু লিটনকে নিয়ে চলে যাওয়ার পর সন্ধ্যাবেলা ঈশিতা আর রবিন আবিষ্কার করলেন বাসাটা একটু বেশিই নির্জন। ঠিক কী কারণে জানা নেই, তাদের খিদে পেল বেশ তাড়াতাড়ি। রাতের খাবার খাওয়ার সময়ও তারা বেশি একটা কথাবার্তা বলল না। ঈশিতা আবার তার পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল। রবিন টেলিভিশনে আধখানা বাংলা নাটক দেখে বিজ্ঞাপনের যন্ত্রণায় বিরক্ত হয়ে টেলিভিশন বন্ধ করে নিজের রুমে ফিরে এলো। খানিকক্ষণ ইংরেজি পড়ার চেষ্টা করে পরে ঘুমিয়ে গেল। ফুলিখালা মশারি টানিয়ে দিয়ে চলে গেল। রবিনও দাঁত ব্রাশ করে শুয়ে পড়ল। গভীর রাতে রবিনের ঘুম ভেঙে গেল। ঠিক কী কারণে ঘুম ভেঙেছে রবিন বুঝতে পারছিল না, কিন্তু তারপরেও পাশ ফিরে শুয়ে নিজের অজান্তে সে কিছু একটা শোনার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সত্যি সত্যি সে একটা কান্নার শব্দ শুনতে পেল। ছোট একটা বাচ্চার কান্না। ফুপিয়ে ফুপিয়ে বাচ্চাটা কাঁদছে। রবিন 2 হাত দিয়ে নিজের কান ঢেকে শুয়ে রইল, কিন্তু শব্দটা চলে গেল না। তখন সে বিছানা থেকে উঠে বসে কার কান্না সেটা বোঝার চেষ্টা করছে। তার ঘরের কোনো একটা কোণায় জমাট বাঁধা খানিকটা অন্ধকার, মাঝে মাঝে সেটা একটু নড়ে উঠছে। সেখান থেকেই কান্নার শব্দটা আসছে। দেখে মনে হয় একটা শিশু। ঘরে আলো জ্বেলে রাখলে অনেক সময় এরা চলে যায়। সেটা ভেবে কিছুক্ষণ ঘরের আলো জ্বেলে শিশুটাকে ঘর থেকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে কিনা ঠিক বুঝতে পারল না রবিন। আরও কিছুক্ষণ অপেক্ষা করে চাপা গলা শিশুটাকে জিজ্ঞেস করল, এই। সাথে সাথে কান্নার শব্দ থেমে গেল। বাচ্চাটা চলে যায়নি। ঘরের কোণায় জমাট বাঁধা অন্ধকারটা এখনো দেখা যাচ্ছে। রবিন আবার ডাকল, এই, তুমি আছো এখানে? রবিন বড় বড় নিঃশ্বাসের শব্দ শুনতে পায়, কিন্তু কেউ তার প্রশ্নের উত্তর দিল না। রবিন আবার জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন? এবার বাচ্চাটা উত্তর দিল, আমার ভয় করছে। রবিন কখনোই এরকম উত্তর আশা করেনি। অবাক হয়ে বলল, তোমার ভয় করছে? হ্যাঁ। কিসের ভয়? আমি হারিয়ে গেছি, আমি কোথায় যাব জানি না। রবিন এত অবাক হলো যে বলার নয়। জিজ্ঞেস করল, তুমি কোথায় যাবে জানো না? না। তুমি এখানে এসেছো কিভাবে? আমাকে আমাকে তোমাকে কি? আমাকে ভয় দেখাচ্ছিল, ধরে নিয়ে যেতে চাচ্ছিল। তখন দেখলাম এখানে ভয় নেই, তাই এখানে ঢুকে গেছি। কে তোমাকে ধরে নিয়ে যেতে চাচ্ছিল? আমি চিনি না। কেন তোমাকে ধরে নিয়ে যেতে চাচ্ছিল? আমি তাও জানি না। তোমার আম্মু আব্বু নেই? আছে। তারা কোথায়? জানি না। তারা বেঁচে আছে না মারা গেছে সেটা জিজ্ঞেস করতে গিয়ে রবিন একটু থেমে গেল। একটা ছোট বাচ্চাকে কেমন করে কেউ এই কথা জিজ্ঞেস করে? বাচ্চাটা হঠাৎ ফুপিয়ে উঠল। রবিন বিছানা থেকে নেমে জিজ্ঞেস করল, কি হয়েছে, কাঁদছো কেন? ওই যে আসছে, ওরা আমাকে ধরে নিয়ে যেতে আসছে, এখন কি হবে? কে আসছে? রবিন বিছানা থেকে নেমে ছোট বাচ্চার কাছে এগিয়ে যায়, আর ঠিক তখনই ঘরের ভেতর একটা ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল। রবিন অবাক হয়ে দেখল ঘরের মাঝখানে ধোঁয়ার মতো কিছু একটা জমাট বাঁধছে। দেখতে দেখতে সেটা কুৎসিত আধা মানুষ আধা পশুর মতো একটা বিচিত্র প্রাণীর রূপ নিয়ে নিল। খাটো রোমশ দেহ, উঁচু কপাল, আর কপালের নিচে 2টি চোখ ধকধক করে জ্বলছে। এটা মানুষ নয়, মানুষের মতো কোনো একটা প্রাণী। রবিন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। প্রাণীটা ছোট বাচ্চাটার দিকে এগিয়ে যেতে যেতে এক ধরনের জান্তব শব্দ করল। রবিন বাচ্চাটার সামনে দাঁড়িয়ে 2 হাতে বাচ্চাটাকে রক্ষা করার জন্য প্রাণীটার দিকে তাকিয়ে বলল, যাও, তুমি যাও, এখন যাও এখান থেকে। প্রাণীটা তার ছোট ছোট 2টি চোখ দিয়ে রবিনের দিকে তাকালো। রবিন ফিসফিস করে বলল, তুমি যাও, যাও এখান থেকে। প্রাণীটা তবুও চলে গেল না। হাতের কাছে লাইটের সুইচটা আছে। হঠাৎ করে লাইটটা চালিয়ে দিলে প্রাণীটা অদৃশ্য হয়ে যাবে, কিন্তু ছোট বাচ্চাটার কি হবে? তীব্র আলোতে সেটাও তো থাকতে পারবে না। কোথায় যাবে তখন এই বাচ্চাটা? রবিন হঠাৎ করে তখন চার্জারের সাথে লাগানো টর্চ লাইটের কথা মনে পড়ল। এক ছুটে সেটার কাছে গিয়ে হাতড়ে হাতড়ে লাইটটা হাতে নিয়ে সেটা প্রাণীটার মুখের উপর জ্বালিয়ে দেয়।
তখনই যন্ত্রণার একটা আর্তচিৎকার শুনতে পেল সে। সাথে সাথে একটা পোড়া গন্ধে ঘরটা ভরে গেল। একটা লুটোপুটির শব্দ হলো, তারপর হঠাৎ করে ঘরটা নীরব হয়ে গেল। এতটা নীরব যে মনে হয় নিঃশ্বাসের শব্দটাও শোনা যাবে। প্রাণীটা অদৃশ্য হয়ে গেছে। রবিন লাইটটা নিভিয়ে দিল। আবছা অন্ধকারে ঘরটা ঢেকে গেল সাথে সাথে। রবিন নিচু গলায় ডাকলো, এই ছেলে। কোনো উত্তর নেই। বাচ্চাটাও কি তাহলে চলে গেছে? রবিন আবার ডাকলো, এই ছেলে। এবার সে ফুপিয়ে কান্নার মতো একটা শব্দ শুনতে পেল। কোথায় তুমি? এই যে এখানে। রবিন বিছানার কাছে তাকালো। তার বিছানা আর টেবিলের পাশে ছোট একটা জায়গায় সে গুটিসুটি মেরে বসে আছে। রবিন বাচ্চাটার কাছে এগিয়ে যায়। আবছা অন্ধকারে বাচ্চাটা তার দিকে তাকালো। কি সুন্দর মায়াকাড়া চেহারা, বড় বড় দুটি চোখ, কোঁকড়ানো চুল। এর আগে যখনই কাউকে দেখেছে তাদের শরীর ছিল রক্তাক্ত, মাথা থ্যাতলানো, মুখ বিকৃত। শুধু এই ছেলেটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। রবিন অবাক হয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। ঘরের আলো জ্বালিয়ে বাচ্চাটাকে ঠিক করে দেখতে পারলেই হতো, কিন্তু রবিনের সেই সাহসটা হলো না। সে জানে তীব্র আলোতে এদের কষ্ট হয়। তোমার কি হয়েছিল? আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। তারপর আমি দেখি আমি সিঁড়িতেই পড়ে আছি। আমার আম্মু আর আব্বু আমাকে নিয়ে গাড়িতে করে কোথায় যেন চলে গেল। নিশ্চয়ই হাসপাতালে। তখন তুমি কি করলে? আমি চিৎকার করে আম্মু আর আব্বুকে ডাকলাম। তারা আমার কথাই শুনলো না। তখন আমি পিছনে পিছনে যেতে চাইলাম। তারপর আমি হারিয়ে গেলাম। এরপর বাচ্চাটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কেউ তোমাকে নিতে আসেনি? না, কেউ না। বয়স্ক মানুষ, সাদা কাপড় পরা মানুষ তোমার কাছে আসে নাই? না, একজনও আসে নাই? না। ঠিক এরকম সময় দরজা খুলে ঈশিতা ঘরে ঢুকলো। অবাক হয়ে বলল, রবিন, কার সাথে কথা বলছিস? ছোট বাচ্চাটা ভয়ে চিৎকার করে মুখ ঢেকে ফেলে। রবিন ঠোঁটে আঙ্গুল দিয়ে ঈশিতাকে বলল, শ্শ্। ঈশিতা ফিসফিস করে বলল, কি হয়েছে? বলছি আপু, অনেক সিরিয়াস ব্যাপার। ছোট বাচ্চাটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি আম্মুর কাছে যাব, আম্মুর কাছে যাব। রবিন নিচু হয়ে জিজ্ঞেস করল, এই ছেলে, তোমার নাম কি? জয়। তুমি কেঁদো না, আমার ভয় করছে। ভয়ের কিছু নেই জয়, আমরা আছি না। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, যাব না। সত্যি? সত্যি। ঈশিতা অবাক হয়ে বলল, তুই কার সাথে কথা বলছিস? বলছি আপু, বাইরে আসো। জয় চিৎকার করে বলল, না না, আমাকে ছেড়ে বাইরে যেও না, আমার ভয় করে। তোমার কোনো ভয় নেই জয়, আমি যাব না, আমি এখানেই আছি, তুমি চুপ করে বসে থাকো। জয়কে বসিয়ে রবিন বাইরে বের হয়ে আসলো। ঈশিতা বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে আছে। কয়েকবার চেষ্টা করে বলল, তুই কার সাথে কথা বলছিস? একটা ছোট ছেলে, তার নাম জয়। তুই একটা ছোট ছেলেকে দেখছিস? হ্যাঁ। সে তোর সাথে কথা বলছে? হ্যাঁ আপু। কিন্তু ছেলেটা আসলে মারা গেছে, রাইট? রবিন ইতস্তত করে বলল, এটাই তো সমস্যা আপু। আমি দেখেছি যখনই কেউ মারা যায় তখন তার সব আত্মীয় স্বজন বা অন্যান্য মারা যাওয়া মানুষরা তার কাছে চলে আসে। কিন্তু কিন্তু কি, এই ছেলেটার বেলায় অন্যরকম। সে একা, সে হারিয়ে গেছে, কেউ তাকে নিতে আসছে না। ভয়ঙ্কর প্রাণী শুধু ভয় দেখাচ্ছে, নিয়ে যেতে চাইছে। ঈশিতা বলল, তার মানে কি? আমি জানি না, শুধু মনে হচ্ছে। কি মনে হচ্ছে? রবিন আবার ইতস্তত করে বলল, আমার শুধু মনে হচ্ছে ছেলেটা মারা যায়নি। মারা যায়নি? তার মানে? শুধু তার শরীর থেকে আলাদা হয়েছে। রবিন, কি বলছিস তুই? সেটা আবার কি? রবিন মাথা নাড়ল, বলল, সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে সে এখনো পুরোপুরি মারা যায়নি।
আমার মনে হচ্ছে যদি আমরা এখনো জয়কে তার শরীরের কাছে নিয়ে যেতে পারি তাহলে হয়তো সে বেঁচে যাবে। ঈশিতা অবাক হয়ে রবিনের দিকে তাকিয়ে বলল, তুই কেমন করে জানিস এটা? আমি জানি না, আমি আসলে কিছুই জানি না, এটা শুধু আমার মনে হচ্ছে। তাহলে এখন কি করবি তুই? রবিন কোনো কথা না বলে চুপ করে রইল। ঈশিতা রবিনের দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, তাহলে এখন খুঁজে বের করতে হবে ছেলেটার শরীর কোথায় আছে। কেমন করে বের করবে? আয় হাসপাতালে ফোন করি। ঠিক আছে। রবিন বলল, আমি দেখি ছেলেটার সাথে কথা বলে আরো কিছু খবর বের করতে পারি কিনা। রবিন বাচ্চাটার সাথে কথা বলে নতুন কিছুই বের করতে পারল না। ঈশিতা তখন একটা ডায়েরি খুঁজে বের করল। তার মাঝে সব হাসপাতালের টেলিফোন নম্বর দেওয়া আছে। সে একটা একটা করে নম্বর বের করে টেলিফোন করতে শুরু করে। এত রাতে কেউ সহজেই টেলিফোন ধরতে চায় না, টেলিফোন ধরলেও উত্তর দিতে চায় না। তার মাঝেও ঈশিতা লেগে থাকলো। ঘণ্টাখানেক চেষ্টা করার পর যখন ঈশিতা প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, তখনই হঠাৎ করে একটা হাসপাতালের রিসেপশনিস্ট ঘুম ঘুম গলায় বলল, সন্ধ্যাবেলা তাদের এখানে একটা ছোট বাচ্চাকে আনা হয়েছে। মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়েছিল। সে যতদূর জানে এখনো জ্ঞান ফিরেনি। ঈশিতা বাচ্চাটার নাম জানতে চাইছিল, রিসেপশনিস্ট বলতে পারল না। বাচ্চার আত্মীয় স্বজন কেউ আশেপাশে আছে কিনা জিজ্ঞেস করল, রিসেপশনিস্ট সেটাও বলতে পারল না। হাসপাতালের নাম প্যারামাউন্ট হাসপাতাল। তাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে নয়। টেলিফোনটা রেখে ঈশিতা রবিনকে গিয়ে জিজ্ঞেস করল, এখন কি করবি? রবিন মাথা চুলকে বলল, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাই। এত রাতে যাবি কেমন করে? স্কুটার ক্যাব কিছু একটা পাওয়া যাবে না? ঈশিতা বলল, দেখি চেষ্টা করে। রবিন বলল, না পেলে হেঁটে যাব। তাদের অবশ্য হেঁটে যেতে হলো না। বাসা থেকে বের হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই একটা রিক্সা পেয়ে গেল। এত রাতে রিক্সাওয়ালা কি করছে সেটাও একটা রহস্য। রাস্তায় দুইবার পুলিশ থামালো। ঈশিতা বলল, জরুরি কাজে হাসপাতালে যাচ্ছে। এত রাতে এভাবে রিক্সা করে যাওয়াটা পুলিশ ভালোভাবে দেখল না, কিন্তু হাসপাতাল যাচ্ছে শুনে শেষ পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হলো। যে ব্যাপারটা ছিল সবচেয়ে বড় সমস্যা, সেটা অবশ্য রবিন ছাড়া আর কেউ জানল না। সেটি ছিল ছোট বাচ্চাটাকে রাজি করিয়ে তাদের সাথে নিয়ে যাওয়া। সে কিছুতেই ঘরের বাইরে যেতেই চাচ্ছিল না। তার মায়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছে শুনে শেষ পর্যন্ত আসতে রাজি হয়েছে। সত্যিকারের একজন বাচ্চাকে হাত ধরে বা কোলে করে নেওয়া যায়, কিন্তু যাকে স্পর্শ করা যায় না বা দেখা যায় না বা শোনা যায় না, কিন্তু সত্যিকারের একটা শিশুর মতো অবুঝ, তাকে কোথাও নিয়ে যাওয়া খুব সহজ নয়। রবিন অনেক কষ্ট করে বাচ্চাটাকে নিজের শরীরের কাছাকাছি রেখে কোনোভাবে তাকে নিয়ে হাসপাতালে চলে এলো। হাসপাতালে পৌঁছানোর পর ব্যাপারটা অবশ্য সহজ হয়ে গেল। জয়ের মা আইসিইউর বাইরে দুই হাতে মুখ চেপে বসেছিল। জয় আম্মু আম্মু বলে ডাকতে ডাকতে ছুটে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। জয়ের মা কেমন যেন চমকে মুখ তুলে তাকালেন। তার পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল। বলল, কি হয়েছে মা? মা বললেন, কি আশ্চর্য, আমার মনে হলো জয় যেন আমাকে আম্মু আম্মু বলে ডাকলো। কেউ দেখতে পাচ্ছিল না, শুধু রবিন দেখল জয় পাগলের মতো তার মায়ের মুখটি ধরার চেষ্টা করছে, কিন্তু ধরতে পারছে না। ব্যাকুল হয়ে সে কাঁদতে শুরু করলো। আম্মু, তুমি আমার দিকে তাকাও না কেন? কথা বলো না কেন? রবিন তখন বাচ্চাটাকে ডাকলো, জয়। যারা দাঁড়িয়েছিল তারা সবাই চমকে উঠে রবিনের দিকে তাকালো। রবিনের কিছু করার নেই, সবার তীক্ষ্ণ দৃষ্টির মাঝেই তাকে বাকি কাজটুকু করতে হবে। সে ফিসফিস করে বলল, জয়, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? তুমি তোমার শরীর থেকে বের হয়ে গেছো। তুমি যাও, তোমার শরীরের ভেতর যাও, তাহলে তোমাকে সবাই দেখতে পাবে। যাও। কোথায় আমার শরীর? এই ঘরটার ভেতর। আসো আমার সাথে। আইসিইউতে কারো ঢোকার কথা নয়, কিন্তু কেউ রবিনকে বাধা দিল না। সবাই বিস্ফোরিত চোখে রবিনের দিকে তাকিয়ে রইল, এবং তার ভেতরেও সে দরজা খুলে আইসিইউর ভেতরে ঢুকে গেল। সারি সারি বিছানায় মরণাপন্ন রোগীরা শুয়ে আছে। তার মাঝে জয় রবিনের পাশে দাঁড়িয়ে আছে। রবিন না তাকিয়েও বুঝতে পারে হাসপাতালের সব নিয়ম ভেঙে তার পাশে জয়ের মা, বাবা, ভাই, বোন সবাই দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বুঝতে না পেরে ডাক্তার, নার্সও তাদের দিকে তাকিয়ে আছে। এখন আর এক মুহূর্ত নষ্ট করার সময় নেই।
রবিন জয়ের বিছানাটা খুঁজে বের করল। ছোট্ট শিশুটার শরীরে নানা রকম যন্ত্রপাতি লাগানো, সে নিথর হয়ে শুয়ে আছে। রবিন জয়কে দেখালো, এই যে, এটাই তোমার শরীর, তোমাকে এখানে ঢুকতে হবে। আমি কেমন করে ঢুকবো? আমি জানি না, কিন্তু ঢুকতে হবে। যদি না ঢুকো তাহলে তোমার মা কোনোদিন তোমাকে দেখতে পাবে না। যাও, দেরি করো না, যাও। জয় বিভ্রান্তর মতো একবার রবিনের দিকে তাকালো, আরেকবার তার মায়ের দিকে তাকালো। কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমার ভয় করে। ভয় করলে হবে না, যাও, দেরি করো না। জয়ের নিথর দেহের চারপাশে যারা দাঁড়িয়েছিলেন তারা সবিস্ময়ে দেখলেন তার শরীরটা কেমন যেন কেঁপে উঠল। হাতটা একটু তোলার চেষ্টা করল, মাথাটা এক পাশ থেকে অন্য পাশে নড়ল, সমস্ত শরীরে একটা খিঁচুনির মতো হলো। তারপর হঠাৎ সে চোখ খুলে তাকিয়ে কাঁদতে শুরু করল। তার শরীরে লাগানো অনেকগুলো যন্ত্রপাতি হঠাৎ করে সচল হয়ে বিপ বিপ শব্দ করতে শুরু করল। জয়ের মা পাগলের মতো তার সন্তানের উপর ঝাঁপিয়ে পড়লেন। দুজন ডাক্তার তাকে ধরে টেনে সরানোর চেষ্টা করতে লাগলেন। কে একজন রবিনের কনুই ধরে টান দিচ্ছে। রবিন মাথা ঘুরে তাকিয়ে দেখে ঈশিতা। ঈশিতা ফিসফিস করে বলল, বের হয়ে আয়, কুইক। রবিন দ্রুত বের হয়ে আসে। এই মুহূর্তে কেউ তাদের লক্ষ্য করছে না। এখনই তাদের সরে যেতে হবে, এক্ষুনি। তা না হলে আর কোনোদিনও তারা এখান থেকে বের হতে পারবে না। যে ব্যাপারটা ঘটেছে সেটা কাউকে রবিন বোঝাতে পারবে না। গভীর রাত। রিকশায় করে দুই ভাই বোন বাসায় ফিরছিল। ঈশিতা গভীর মমতায় তার ছোট ভাইকে ধরে রেখেছে, যাকে সে কখনো বুঝতে পারেনি। আজকে সে জেনে গেছে, তাকে কখনো সে বুঝতে পারবেও না। ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো, আর প্রতি সপ্তাহে এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট নিয়মিত পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।